তাহলে কবিতার নাম হচ্ছে আওয়ার, ক্যাজুয়ালি নাম ট্রি, ক্যাজুয়ালি নাম একটা ঝাউ গাছ, বড় মাপের একটা ঝাউ গাছ। সেই ঝাউ গাছকে কেন্দ্র করে এই কবিতাটা। ঝাউ গাছটা হচ্ছে এখানে স্মৃতি কথা, স্মৃতির কেন্দ্রবিন্দু। স্মৃতি মানে নট দিস স্মৃতি, মেমোরিয়াল স্মৃতি, মেমোরিয়াল স্মৃতি, ঠিক আছে? বুঝলি স্মৃতি? এটা স্মৃতি। এইবার এই ঝাউ গাছকে কেন্দ্র করে গোটা কবিতাটা কিরকম আমার পাবো একটু করে। কবিতাটা খুবই ছোট্ট একটা কবিতা, তাই একদিনে শেষ হবে না, 2 থেকে 3 দিন লাগবে। কারণ 55টা লাইনের কবিতা, ওই জন্য বললাম খুব ছোট্ট কবিতা। কতটা লাইন? 55টা লাইন, 55 লাইন। একদিনে মাছ মাংস ডিম ভাত সব খাওয়ার দরকার নাই, অল্প অল্প খাবো, হজম করতে করতে যাবো। যতটুকু পড়বো ক্লিয়ার হয় বাড়ি যাবো। বুঝা গেল কি বললাম? সবার আগে জানি যে কবিতাটা কি ধরনের কবিতা। এটা যেহেতু শোকের কবিতা, শোককে কি বলে? ওড। শোকের কবিতা কি বলে? ওড। আমি লিখে দিচ্ছি, টাইপ অফ পোয়েম ওড, ওডিই। ওড মানে কি? শোক গাথা, শোকের কবিতা। শোক মানে কি? তার মানে দুঃখ, দুঃখের বিষয়। তার মানে কেউ না কেউ তো মারা গেছে, এইটুক তো বোঝা যাচ্ছে। তাহলে টাইপ অফ পোয়েম কি হবে? ওড। দেখো অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমও বলা যায়, কারণ কবি ওই যে তরু দত্ত তার নিজেরই জীবন সম্পর্কিত কিছু স্মৃতি কথা আমাদেরকে কবিতার আকারে বুঝাই দিয়ে। ইনার সম্পর্কে একটু জানি। তরু দত্ত হচ্ছে ইন্ডিয়ান কিন্তু, ঠিক আছে? পরবর্তীকালে ফ্রান্সে চলে গেছে, সেই কলকাতাতে বাড়ি। এইবার 1856তে জন্ম, 1877 মারা গেছে, মাত্র 21 বছর, 21 ইয়ার্স। 1856 থেকে 1877 কত হলো? মাত্র 71 বছর। ও সরি, মাত্র 21 বছর। এইবার তরু দত্তের আরেক ভাই এক বোন ছিল, একজনের নাম আবজু, ওকে আজ্জুও বলে, আরেকজনের নাম অরূপ, মানে আবজু দত্ত, অরূপ দত্ত, আর উনি হচ্ছেন তরু দত্ত। 3 ভাই বোন। বাকি 2 জন মারা গেছে, বাকি 2 জনই মারা গেছে টিবি রোগে। টিবি রোগ কি? ঘরে টিভি দেখি, ওটা টিভি, ওটা আলাদা, ওটা টেলিভিশন, ওটা টিভি, এটা টিবি। টিবি মানে টিউবারকুলোসিস, বাংলায় বলে যক্ষা রোগ। কি বললাম? যক্ষা রোগ, টিবি, ঠিক আছে? এই রোগে আবজুও মারা যায়, আরুও মারা যায়, আরো অল্প বয়সে। তরু দত্ত নিজেই বাচ্চা 21 বছর। তরু দত্ত তাদেরকে কেন্দ্র করে কবিতাটা লিখছে, তারা মারা গেছে। তারপরে যে দুঃখ, এই দুঃখ নিয়ে যতটুকু উনি বেঁচে ছিলেন, ওই দুঃখটাকে যেন কবিতাটা দিয়ে বুঝাই দিয়ে, বুঝে গেল? তাই এরা তো আরো ছোটদের মারা গেছে, তরু দত্ত বড়। আবজু আর আরু মারা গেছে। আবজু হচ্ছে ভাইটা, আরু হচ্ছে বোন, ঠিক আছে? সে আবজুকে আজ্জুও বলে। কি রোগে মারা গেছে তাহলে? টিবি রোগ, টিউবারকুলোসিস, বাংলা বলে যক্ষা রোগ। বাপ, এই যে কবি তরু দত্ত, সে নিজেই বাচ্চা 21 বছর, উনিও ওই যে 21 বছর যে মারা গেল, উনিও টিবি রোগে মারা গেছে। মানে ওনাদের ফ্যামিলিটাই যেন টিবি রোগেই সব এক এক করে যক্ষা রোগের শিকার হয়ে মারা গেছে। তখনকার দিনের কথা তো, এখনকার মতো এত সুন্দর ট্রিটমেন্ট আগে ছিল না। বেশি বাড়তি জানার কোনো দরকার নাই, যেটুকু জানলেও চলবে, আমরা ওইটুকুই জানবো। ক্লিয়ার? কি বললাম? তাহলে কয় ভাই বোন? 3 ভাই বোন। তরু দত্ত তার ভাই বোনের নাম কি ছিল? একজনের নাম আজ্জু, বাজ্জু বললেও হবে, আরেকজনের নাম আরু। কোন রোগে মারা যায় ওনারা? টিবি রোগে। টিবি মানে টিউবারকুলোসিস, বাংলায় বলে যক্ষা রোগ। আর উনি নিজেও মারা যায় এই টিবি রোগে, ঠিক আছে? উনি যখন মারা যায় তখন বয়স 21। এবার এই কবিতাটা ওনার মৃত্যুর পরে কিন্তু পাবলিশ হয়। উনি বাইচা থাকতে কিন্তু কবিতা পাবলিশ হয়নি, মৃত্যুর পরে। কিন্তু উনি খুব ট্যালেন্টেড ছিল, যে তরু দত্ত সংস্কৃত ভাষা, ফ্রেঞ্চ ভাষা এবং ইংলিশ, 3টা ভাষাতে ওইটুকু বয়সে উনি অনেক পারদর্শিতার পরিচয় দিচ্ছে। মানে উনার স্কিল ভালো ছিল, হইতে পারে অল্প বয়স বাড়ছে, অল্পটুকু সময়, কিন্তু উনার স্কিল ভালো ছিল, ঠিক আছে? খুব সুন্দর রাইটার ছিল, ভালো লিখতে পারত। কি ভাষা? সংস্কৃত, ফ্রেঞ্চ আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে? তাহলে এবার উনার মৃত্যুর পরে এই কবিতাটা পাবলিশ হয়েছে। কোথায় পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে? মূল গ্রন্থের নাম কি দেখে নি? এনশিয়েন্ট ব্যালাডস এন্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, 1882 থাকবে, ঠিক আছে? তাহলে মূল গ্রন্থের নাম কি? আর সাথে সাথে বলবি, এখনই ঝরঝর আছে। এনশিয়েন্ট ব্যালাডস এন্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, এনশিয়েন্ট ব্যালাডস এন্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। ওইখানে না তাকায়, বইয়ে না তাকায় বল। কি ধরনের কবিতা বলছি? কেউ তাকাবি না বোর্ডে, এমনি বল। ওড না, অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমও বলে। হ্যাঁ, ছোট্ট কথা যদি বলি, কি বলবো? ওড, ও ডি ই। আগে বেসিকটা জানতে হবে, তারপর আমি কাহিনীতে যাব। এইবার এই কবিতা কয়টা লাইন বলছি? টোটাল 55টা লাইন, 5টা স্ট্যাঞ্জা আছে। দেখ, গল্পে থাকে প্যারা, কবিতায় থাকে স্ট্যাঞ্জা। কবিতায় কিন্তু কোনোদিন প্যারা বলা যায় না, যে ফার্স্ট প্যারা বা সেকেন্ড প্যারা, থার্ড প্যারা হয় না।
কি বলে স্ট্যাঞ্জা, স্তবক স্ট্যাঞ্জা, ঠিক আছে। ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, এমন করে টোটাল 5টা স্ট্যাঞ্জা হবে। 5টা স্ট্যাঞ্জা 11টা করে লাইন আছে টোটাল, হলো তাহলে কত 5 11 গেল, এই 55 লাইন। এইবার দেখ সনেটের যেমন রাইম স্কিম থাকে, এই কবিতারও কিন্তু একটা রাইম স্কিম আছে, ছন্দ মিলাইছে, ঠিক আছে। এবার 11 লাইনকে কিভাবে ভাগ করছে, 8 আর 3, 8 আর 3 এইভাবে করে 11, এক একটা স্ট্যাঞ্জাতে 11টা লাইন, কিভাবে ভাগ করছে 8 3। আমরা যখন সনেট পড়ছিলাম আগের ক্লাসে মনে আছে, তখন 14 লাইনের কবিতা, ওইটাকে সনেট বলতাম, এটাকে সনেট বলবো না, কিন্তু ওখানে যেমন 8 যোগ 6 এরকম পাইছিলাম। 8 কে কি বলতাম অক্টেভ, অষ্টক, 6 কে সেস্টেট, ষষ্ঠক, বুঝছিলাম। ওই 8 যোগ 6, তাহলে এখানে 8 তো পাই গেলাম, 8 কে অক্টেভ বলছি যে আবারও, কিন্তু এখানে তো 6 নাই, কি আছে 3, তো 3 কে তার সেস্টেট বলা যায় না, কি বলতে হবে টারসেট, কি বলবো টারসেট, কি বলবো টারসেট। সাথে সাথে বলবি, ইন্টারাকশন হইলে কি হয় রজ্জরা। তাহলে এই কবিতায় 11 লাইনের স্ট্যাঞ্জা কিভাবে পার্ট করা, 2টা পার্ট, 8 লাইনের একটা পার্ট, 3 লাইনের একটা পার্ট। 8 লাইনের পার্টকে বলে অক্টেভ, 3 লাইনের পার্টকে বলে টারসেট। বুঝা কি বললাম, অক্টেভ টারসেট। এইবার 11টা লাইন করে প্রত্যেকটাই আছে। এবার যে কোনো একটা স্ট্যাঞ্জা ধরি, প্রথম স্ট্যাঞ্জাটা ধরবো, আগে পড়াবো না, আগে রাইম স্কিমটা বের করাটা দেখাই দিই। কিভাবে রাইম স্কিম বার করে, প্রত্যেক লাইনের লাস্টের ওয়ার্ডটাকে ধরবো, প্রত্যেক লাইনের লাস্টের ওয়ার্ডটাকে ধরবো। ধর বললাম গাছে থাকে ফল, নদীতে থাকে জল, এই ফল আর জল মিললো, বাড়িতে আছে কল, এই যে মিললো, তার মানে কি লাস্ট ওয়ার্ড গুলাকে বলে কি ছন্দ, তাই তো। এই ছন্দ গুলাকে যার সাথে যার উচ্চারণ মিলবে, সেম সেম অক্ষর দিব, উচ্চারণ যখন মিলবে না, আমরা আগের ক্লাসে পাইছিলাম, তখন কি করবো পরের অক্ষরে যাবো, এখন বললেই বুঝে যাবে। দেখ প্রথম লাইনের লাস্ট ওয়ার্ডটা কি আছে, রাউন্ড, রাউন্ড, প্রথম ওয়ার্ড প্রথম অক্ষর ধরবো, অর্থাৎ এ ধরলাম, রাউন্ডকে কি ধরলাম এ। পরের লাইনের লাস্ট ওয়ার্ড গেছে, খালি লাস্টের ওয়ার্ড গুলো নিবি। স্টার্স, রাউন্ডের সাথে স্টার্স মিললো না, তাহলে এটা ধরবো বি, আপ টু ভেরি লাস্টটা আছে স্টার, পরেরটা আছে স্টার্স, স্টার্স স্টার্স মিলছে না, তাহলে ওইটাকে বি ধরছি, এইটাও বি থাকবে, যাতে যাতে উচ্চারণ সেম হবে, মিলবে, সেম অক্ষর চেঞ্জ হয়ে গেলেই পরের অক্ষর। বুঝালো কি বললাম, তাহলে এ বি বি। এবার পরেরটা দেখি বাউন্ড, ওই দেখ রাউন্ড বাউন্ড মিলছে না, তাহলে এ বি বি এ, 4টা লাইন বের হয়ে গেল, এ বি বি এ, দেখ আমরা লিখেও রাখছি, দেখ এ বি বি এ, বুঝছে। এবার পরেরটুকু আগাই, দেখ গ্যালান্টলি, ঠিক আছে, সবসময় না বানান মিলাবি না, উচ্চারণটাকে মিলাবি, প্রোনাউন্সিয়েশনটা মিলাবি, বুঝলি। দেখ গ্যালান্টলি, কিন্তু উপরে কোনটার সাথে মিললো উচ্চারণ, রাউন্ডের সাথে গ্যালান্টলি মেলে, স্টার্স বা স্কার্স এর সাথে মেলে না, তাহলে এটা আরেকটা নতুন, নতুন হলে সি, পরের অক্ষরে চলে গেল সি। পরেরটা দেখি হাং, এটা তো মিললো না, তাহলে এটা ডি, তাহলে সি ডি, এমং হাং এমং, বুঝছে, তাহলে আবার ডি, সি ডি ডি, তারপরটা বি, গ্যালান্টলি বি, এই যে ই লাস্টে ই সাউন্ড, উচ্চারণটা সেম আসছে না, তাহলে ওইটাকে সি ধরছে, এটাও সি, তাহলে সি ডি ডি সি, সি ডি ডি সি। দেখ আমরা লিখে রাখি সি ডি ডি সি। 8 লাইন বের হয়ে গেল, অক্টেভ ক্লিয়ার হয়ে গেল। অক্টেভের 8 লাইন, 8 লাইনে কি কি পাইলাম, এ বি বি এ সি ডি ডি সি, এ বি বি এ সি ডি ডি সি গেল, হলো। এবার পরের 3 লাইন ওভারফ্লোস, নতুন একটা ই, ক্লোজ একই টাইপের উচ্চারণ, ফ্লোস ক্লোজ, তাহলে আবার ই, রিপোজ আবার সেম টাইপের, তাহলে আবার ই, তাহলে ই ই ই, মানে দাঁত বার করবি ই গুলো, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল ই ই, তাহলে এ বি বি এ সি ডি ডি সি ই ই ই, কি হলো র্যাঙ্কিংটা, এ বি বি এ সি ডি ডি সি ই, এটা ক্লিয়ার। এইবার আমরা কবিতার দিকে আগাবো, তার আগে একটু বিষয়টা অল্প করে বলে রাখি, তারপরে উনাদের বাড়িতে আগে একটা বিশাল আকারের একটা ঝাউ গাছ ছিল, ঠিক আছে, একটু মোটা প্রকৃতির। সেই ঝাউ গাছটায় লতা পেঁচা পেঁচা ছিল, গাঢ় লাল রঙের ফুল ফুটতো। কবিতার কেন্দ্রবিন্দু হচ্ছে একটা গাছ, সেই গাছটার নাম হচ্ছে ক্যাজুয়ারিনা ট্রি। সেই ঝাউ গাছের তলায় কবি তরুদার এবং তার ভাই এবং বোন আবজু আরু, এরা একসাথে ছোটবেলায় খেলাধুলা করতো। এরা তো এই বাচ্চাই অল্পটুকু সময়, মানে এদেরও ছোটবেলা, ভাব একবার, তাহলে কত অল্প সময়ের ব্যাপার, তাই তো। এরা ছোটবেলায় খেলাধুলা করতো, সেই সব স্মৃতিগুলো এখানটা থেকে গেছে, সব স্মৃতিগুলো এখানটা থেকে গেছে, তাই তো। তো এইটাকে কেন্দ্র করে যখন মারা যায় ভাই বোন, তখন দিদির সবচেয়ে বেশি কষ্ট হবেই, যে আমি থেকে গেলাম ওরাই চলে গেল, আমার ছোটগুলা, তো বেশি খারাপ লাগে না। তো এই ঝাউ গাছটা
এর গায়ের মধ্যে এরকম লতা পেঁচা পেঁচা দেখবি কতগুলো গাছের মধ্যে শক্ত করে লতা পেঁচা থাকে না, মনে হচ্ছে যেন টাইট করে হাত করে আছে, মানে ওগুলো অনেক সময় এরকম এরকম ক্ষত চিহ্ন হয়ে যায় গাছের মধ্যে, দেখবি এরকম দাগ দাগ হয়ে থাকে তো। এই গাছটাকে নিজের জীবনের সাথে তুলনা করছে, মানে এই গাছটা যেমন খুব কষ্ট করে লতা পেঁচানোর পরেও বাইচে আছে, অন্য গাছ হলে পারতো না, আমিও ঠিক ওই রকম করেই এত ভাই বোনের মৃত্যুর কষ্টটাকে সহ্য করে বাইচে আছি, আমার জায়গায় অন্য কেউ হইলে পারতো না, মিলাইছে, বুঝা গেল। এই গাছটা যেমন এত লতা পেঁচানোর পরেও কষ্ট করে গাছটা বাইচে আছে, অনেক কিছু সহ্য করে, আমিও ওই রকম মৃত্যুর কষ্টটাকে সহ্য করে, ভাই বোনের মৃত্যুর কষ্টটাকে সহ্য করে আমিও বাইচে আছি। ওই গাছটা যে অন্য গাছ হলে পারতো না, কবেই মরে যেত, ঠিক একই ভাবে আমিও যদি না হয় অন্য কেউ হইতো আমার জায়গায় এত সহ্য করতে পারতো না, মরে যেত, মানে এগুলাকে বলে তুলনা। তাহলে এটা একটা চিত্র। এই কবিতাটার মধ্যে গাঢ় লাল ফুল থাকে, খুব সুন্দর লাগে, মানে এত কিছু সহ্য করার পরেও এই গাছ তবুও ফুল ফুটে রাখছে, ঠিক আছে। তার মানে বলতে চাচ্ছি যে এত কিছুর পরেও আমি সহ্য করে আমার দিন তো কাটাচ্ছি, জীবনের পথে আমাকে আগাইতেই হয়েছে। একটা সময় পরে উনি এই দেশ ছেড়ে চলে যায়, কলকাতা ছেড়ে চলে গেছে কোথায়, ফ্রান্সে, সমুদ্রের ওই পারে, সমুদ্রের ওই পারে চলে গেছে। ওইখানে যাওয়ার পরেও যেন এইখানকার স্মৃতি তাকে ডাকে, এখানকার স্মৃতি যেন তাকে ডাকে, মানে ওখান থেকে যেন উনি ফিল করতে পারে যে ওই গাছ যেন আমাকে সব বলতেছে, এইখানটাই তো তোরা ছোটবেলা কত খেলতি, সেই গাছ, মানে ওইখানে মনে পড়ে না অনেক সময়, যারা দেখবি দীর্ঘদিন মনে করে এই সেন্টারটাই কথা, এখন পড়তেছি 5 বছর পরের কথা, এই রোড দিয়ে এক সময় পড়তে আসতাম, মনে পড়বো ওই টাইপের বিষয়টা, ঠিক আছে। তো গাছটার কথা মনে পড়ে, তো ওইখানে আছে কোথায় ফ্রান্স আর কোথায় কলকাতা, ইন্ডিয়া, তাই তো। ওইখান থেকে সমুদ্র ওই পারে যেন ফিল করতে পারে যে আমাকে যেন ওই গাছ যেন কিছু বলতে চাচ্ছে, সেই দুঃখের গানটা যেন আমি এইখান থেকে বসে বসে শুনতেছি, ঠিক আছে। গাছটা যেন কষ্টের সেই সুর তুলতেছে আর আমি যেন ওইখানে বসে বসে শুনতেছি, আর কবির মনটা তখন ওই কথাগুলো মনে করে আর মনটা খারাপ হয়, এটাই স্বাভাবিক। সেইটাই হচ্ছে কি একটা ওড বলছে, শোকগাথা, শোক মৃত্যু এই শোককে ঘিরে যখন কোনো কিছু লেখা হয় এটা কি বলবো, ওড বা শোকগাথা। বলছে লাইক এ হিউজ পাইথন, অজগরের মতো, একটা বড় অজগর সাপের মতো, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, যে কিনা এমন করে পেঁচায় থাকে। অজগর সাপ যখন দেখবি কোনো গাছে থাকে বা কিছু থাকে, দেখবি এমন করে পেঁচায় 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 থাকে, থাকে না। তো বলছে ঠিক একটা অজগর সাপ যেমন করে পেঁচায় পেঁচায় উঠে, the rugged trunk, sorry, yes, the rugged trunk indented deep with scars, the rugged trunk indented deep with scars, মানে এই যে গাছটা, এই গাছের গুড়িটাও এরকম পেঁচানো ক্ষত নিয়ে বড় হয়েছে, পেঁচানো ক্ষত নিয়ে। ক্ষত কেন বলছে, কারণ একটা জিনিসকে টাইট করে পেঁচা রাখলে, আজকে যদি আমি একটা যে কোনো একটা গাছের মধ্যে একটা তুই গুণাতার পেঁচায় রাখ, অনেকদিন পরে গুণাতারটা বের করে দিবি, ওই জায়গাটা দাগ হয়ে গেছে, হয় না। তার মানে এটা কি, ওইটাই এখানে উদাহরণ হিসেবে দিছে যে একটা অজগর সাপ যেমন করে পেঁচায় 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 উপরের দিকে উঠে, এবার ওর বডিটাকে ঘিরা রাখবে কে, একটা লতা। শুরুতে বলছিলাম একটা লতা, ক্রিপার বলে, এটা কি বলে, ক্রিপার, ক্রিপার মানে কি, লতা। তাহলে আরেকটু ক্লিয়ার করি, লাইক এ হিউজ পাইথন, একটা ঠিক অজগরের মতো, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, একটা অজগর যেমন করে পেঁচিয়ে 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 উপরের দিকে উঠে, দ্য রাগেড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, এই গাছের কাণ্ডটাও দেখা যায়, গাছের গুড়িটাও দেখা যায়, সেও এরকম যেন পেঁচানোর মধ্যে পড়ছে, পেঁচা 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 উঠছে, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। আর গাছটা যত বড় হয়েছে, যেইটা মনে হয় একের আকাশ ছুঁয়ে ফেলছে, এত উঁচু গাছ, এত বড় গাছ, এটা একটু বাড়ায় সারায় বলছে, আকাশ ছুঁয়ে ফেলছে, এত বড় হয় নাকি গাছ, হয় না। মানে আমরা অনেক সময় বলি না, এমন খিদা পাইছে আমি যাই আজকে 5 কেজি মাংস খাওয়া গেল, ব্যাপারটা বলে অনেকে, দেখবি। তার মানে কি বাস্তবে কি খাওয়া সম্ভব এটা না। এই যে বাড়ায়া বলা, এটাকে বলে হাইপার বোল, মানে হাইপ করে বলছে তাই হাইপার বোল, এইভাবে মনে রাখবে, তাহলে ভুলবি না, ঠিক আছে। এটা কি বলবো, হাইপার বোল, মানে একটু হাইপ করে বাড়ায় চাড়ায় বলে, তাই এটা কি বলে, হাইপার বোল। লাইক এ হিউজ পাইথন, একটা অজগর যেমন করে পেঁচায় পেঁচায় পেঁচায়, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, মানে যেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে ওঠে, the rugged trunk indented deep with scars up to its very summit near the stars, এই গাছটা ওরকম পেঁচা 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 উপরের দিকে উঠছে, মনে হচ্ছে যেন একদম আকাশ ছুঁয়ে ফেলছে, এটা অনেকটা বাড়ায় বলছে, হাইপ করে বলছে, তাই এটাকে বলবো হাইপার বোল। এ ক্রিপার ক্লাইম্বস, এ ক্রিপার মানে লতা, ক্রিপার মানে কি, লতা, একটা লতা এই গাছটাকে একদম পেঁচায়া পেঁচায়া উপরের দিকে উঠছে, এই ক্রিপার, ক্রিপার মানে কি তাহলে, লতা। এই ক্রিপার ক্লাইম্বস, ক্লাইম্ব মানে কি, ওঠা, a creeper climbs in whose embrace is bound no other tree could live, বলছে এই লতাটা, এই ক্যাজুয়ারিনা গাছটাকে এত শক্ত করে পেঁচা পেঁচা উঠছে, এই গাছের বদলে যদি অন্য গাছ হইতো ও অনেকদিনই মরে যেত, ঠিক আছে। মানে শক্ত করে যেন হাত করে রাখছে বা আলিঙ্গন করে রাখছে, আর এত টাইট করে আলিঙ্গন করলে যে কেউ ব্যথা পাবে, চোট পাবে, এই গাছটাও যেন ব্যথা পাচ্ছে, চোট পাচ্ছে, তাই গায়ের মধ্যে অনেক ক্ষত চিহ্ন, দাগ 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 তৈরি হয়েছে।
ঠিক আছে? বাট গ্যালেন্টলি দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ, কিন্তু গ্যালেন্টলি মানে অত্যন্ত সাহসিকতার সাথে, অত্যন্ত বীরত্বের সাথে, যে ওয়ার্ড মিনিং জানবি না লিখে ফেলবি কিন্তু, ঠিক আছে? এত তো বোর্ডে লেখা সম্ভব না, জায়গা নেই। তাহলে বাট গ্যালেন্টলি মানে কি বললাম? অত্যন্ত বীরত্বের সাথে, সাহসিকতার সাথে। দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ, জায়ান্ট মানে দৈত্য, কিন্তু এখানে মানে এই দৈত্যের মতো এই বড় গাছটা, একটা দৈত্য যেমন সহজে মরে না, কিন্তু একটা দৈত্য সহজে মরে যায়? মরে না, ও কিন্তু ছোট মোটো ব্যাপার অত কিছুই হয় না, হ্যাঁ একটু চোট পায় কিন্তু ও কিন্তু থাকেই। ওই গাছটাও যেন একটা দৈত্যের মতো বিশাল আকার নিয়ে দাঁড়াই আছে, এত কষ্ট করে পেঁচা আছে লতা, অত কষ্ট সহ্য করে ও কিন্তু ঠিক দাঁড়ায় আছে। উল্টা এই ব্যাপারটাকে সুন্দর করে দেখ কবি কিভাবে বুঝাইছে। দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ, মনে হচ্ছে যেন স্কার্ফ, ওই যে ওড়নার মতো পেঁচা না, হ্যাঁ মনে হয় যেন একটা ওড়না পেঁচায় রাখছে, লতাটাকে বলছে যেন একটা ওড়না পেঁচায় রাখছে, মানে ওই মডেলিং শোতে আসছে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? মানে ওর কাছে কোনো ব্যাপার নাই, মানে গাছটা এত কষ্ট সহ্য করেও দাঁড়ায় আছে, লতার কষ্টটাকে ওই কষ্ট করে চাপায় যে রাখছে, ওইটাকে ও অত গায়ে লাগতেছে না, সহ্য করে ঠিক দাঁড়ায় আছে, মনে হচ্ছে যেন গাছটা একটা ওড়না পেঁচায় রাখছে, বুঝলো? জায়ান্ট বলতে এই গাছটাকে বুঝাচ্ছে, দৈত্যের মতো এই বড় আকারের গাছটা ও যেন একটা ওড়না পেঁচায় রাখছে এমনটা মনে হয়। বাস্তবে ওখানে কোনো দৈত্য নাই, অ্যাকচুয়ালি ক্যাজুয়ারিনা গাছ, আর ওখানে কোনো ওড়নাও নাই, ওইটা হচ্ছে একটা ক্রিপার। এগুলো সব কিন্তু তুলনা, ইমেজারি, ঠিক আছে? এন্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুল ফুটে আছে, ঝুলছে ফুলগুলো। হ্যাং মানে কি? ঝুলতে থাকা, প্রত্যেকটা ডালে কি ফুল ফুটে আছে। কেমন ফুল দেখি এবার? ইন ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন মানে ডিপ রেড, গাঢ় লাল রং, ক্রিমসন রং মানে কি? গাঢ় লাল, ডিপ রেড, বুঝা গেল? ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস, এমন বাউ মানে ডালপালা, মানে এই ক্যাজুয়ারিনা গাছের সব ডালপালা গুলোতে গাঢ় লাল রঙের ফুল ফুইটা সুন্দর করে ঝুলছে ডালপালা গুলোতে, বুঝা গেল কি বললাম? ক্লাস্টার মানে থোকা মানে জায়গায় জায়গায় এখানে ফুল এখানে ফুল এখানে ফুল, মানে এক জায়গায় যেন এতগুলো ফুটে আছে, এখানে মোট কথা গাছটা ফুলে ভর্তি, ঠিক আছে? যে বুঝবি না বলবি, আমি আবার বলে দেবো, কিন্তু ক্লিয়ার হয়ে পরের লাইনে আগাবো, ক্লিয়ার? ওয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড এন্ড বি, গাছে যখন ফুল ফুটছে তাহলে গাছে কারা আসবে? পাখি আসবে, মৌমাছি আসবে, এটা স্বাভাবিক। আমি কবিতা না জানলেও এটা বলতে পারবো, কমন সেন্সে দেখি সব সময়, তাই তো? আর এই ফুলগুলোকে মানে ফুলগুলো কাদের আকৃষ্ট করে? পাখি এবং মৌমাছি, এটি স্বাভাবিক। এন্ড অফ মানে হচ্ছে অফেন, প্রায়, এগুলো হচ্ছে ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। কি বলে? ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, ওইটাকে অফট বলছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে অফেন মানে প্রায়। এন্ড অফেন এট নাইট, এবং প্রায় রাতের দিকে, দ্য গার্ডেন ওভারফ্লোস উইথ ওয়ান সুইট সং, রাতের দিকে এই বাগান থেকে একটা সুন্দর গান ভেসে আসে। মানে উনি তো বাড়িতে যখন ঘুমায় শুয়ে থাকে, রাতের দিকে তারই এই বাড়ির যে বাগানটা আছে সেই বাগানের থেকে একটা সুন্দর গান ভেসে আসে, ওইটা উনি শুনতে পায়। কখন শুনতে পায়? রাতের দিকে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, এই গানটার যেন কোনো সমাপ্তি নাই, এই গানটা যেন অনন্ত চলতেই থাকে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, মানে আমাদের এই ক্যাজুয়ারিনা গাছ থেকে একটা ডার্কলিং বলতে এখানে ওই যে বিটল, গুবরে পোকার মতো একটা পোকা থাকে, দেখবি লাইটের মধ্যে গাড়ি কাটানো করে পরে আরো উঠে গম করে একটা সাউন্ড করতে থাকে, দেখছিস? হ্যাঁ, তো যাই হোক, ওই গুবরে পোকারা যেন ঘম আওয়াজ, একটা ওদের যেরকম আওয়াজ হয় আর কি, সেই যে আওয়াজটা করতে থাকে, এইটা যেন উনি রুম থেকে টের পায়, ঠিক আছে? এটাই বলছে যে ওই ডার্কলিংটা, ওই গুবরে পোকাটা, ও যে আওয়াজটা করতে থাকে, এটা যেন শেষই হয় না, এটা চলতেই থাকে, আর আমি সেটা রাতের দিকে সব সময়ই শুনতে পাই, প্রায় শুনতে পাই, যেন অফেন বলছে। আর কখন? while men repose, যখন বাড়ির পুরুষেরা ঘুমিয়ে পড়ে। এখানটা বলছে যে পুরুষরা যেন আগেই ঘুমায়, সমস্ত কাজকর্ম সাইরে তারপরে যেন মহিলারা ঘুমায়, এই দিকটা বোঝানোর জন্য বলছে while men repose, বাড়ির সব পুরুষরা যখন ঘুমায় পড়ে, তারপরে সমস্ত কাজকর্ম সেরে উনিও যখন ঘুমাইতে যায়, এইটাই বুঝে দিয়েছে। তখন যেন উনি একটা গান শুনতে পায়। কিসের গান? একটা গুবরে পোকার গান। ও কোত্থেকে ভাইসে আসে? ওই বাগানের সেই গাছটা থেকে, ক্যাজুয়ারিনা গাছটা থেকে। তাহলে এতটুকুটা কি পাইলাম আবার? এই দৈত্যের মতো বড় চেহারার গাছটা এত কষ্ট সহ্য করে ও যেন মনে হচ্ছে যেন লতাটাকে ওড়নার মতো পেঁচায় রাখছে, আর ওর ডালপালা গুলোতে গাঢ় লাল রঙের ফুল ফুটে আছে, থোকা প্রত্যেকটা ডাল যেন ফুলে ভর্তি। আর এই সুন্দর ফুলগুলোকে দেখে আকৃষ্ট হয় কারা? পাখি এবং মৌমাছিরা। ওরা তখন দলে দলে আসে আনন্দ উপভোগ করতে, তাই তো? আর রাতের দিকে এই কবি তরুদার নিজের ঘর থেকে একটা গান নন স্টপ চলতে থাকে, এই গানটা, মানে এই গানের যেন কোনো শেষ নাই, সেই গানটা শুনতে পায়। কখন শুনতে পায়? রাতের দিকে, যখন পুরুষরা ঘুমায় পড়ে, বাড়ির পুরুষরা যখন ঘুমায় পড়ে, তখন একটা গান উনি শুনতে পায়, সেটা হচ্ছে ডার্কলিং, একটা গুবরে পোকার গান, ক্যাজুয়ারিনা গাছ থেকে ভেসে আসে।
আর এটা রাতের দিকে শুনতে পান।